আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। করোনা আতঙ্কে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি। এবার সাগরে চীনের সঙ্গে বিরোধে অস্ট্রেলিয়া। লেবাননে চাপ বাড়াচ্ছে ইসরায়েল, ৪৮ ঘন্টায় ২৯ বার আকাশ সীমা লঙ্ঘন। আয়া সোফিয়া দ্বন্দ্বে তুর্কি পতাকা পোড়াচ্ছে গ্রিস, হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। ভারতে একদিনে রেকর্ড ৪৮,৬৬১ জনে করোনা শনাক্ত। চীনের মার্কিন কনসুলেটে নিরাপত্তা জোরদার। টেক্সাসে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ চলার সময় দুর্বৃত্তের গুলি, নিহত ১। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢোকার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA রোববার জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে আসা ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে বলে জানার পরই দেশটির নেতা কিম জং উন ক্ষমতাসীন দলের পলিট ব্যুরোর বৈঠক আহ্বান করেন। তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সীমান্তবর্তী শহর কায়ংসংয়ে লকডাউন দেন। KCNA স্পষ্ট করে বলেননি যে ওই ব্যক্তির করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা হয়েছে কিনা, তবে লোকটির রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। ওই ব্যক্তি কারো সংস্পর্শে গেছেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ৩ বছর আগে এই ব্যক্তি পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গিয়েছিলেন, তবে সম্প্রতি তিনি করোনার লক্ষণ নিয়ে উত্তর কোরিয়ায় ফিরেছেন। উত্তর কোরিয়া এর আগে পর্যন্ত করোনা মুক্ত রয়েছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরোধ লেগেছে। সাগরে চীনের তৎপরতার তীব্র বিরোধিতা করছে অস্ট্রেলিয়া। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় বেইজিংয়ের আঞ্চলিক ও সামুদ্রিক দাবি প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে দেশটি। সেখানে একটি ঘোষণাপত্র জমা দিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বলা হয়েছে, চীনের সাগরের বেশি অংশের দাবি এর কোনো আইনি ভিত্তি নেই, তবে এ বিষয়ে মন্তব্য করেনি চীন। যুক্তরাষ্ট্র বলছে ওই এলাকায় চীনা তৎপরতা বেআইনি। এর কিছুদিনের মধ্যেই এই বিরোধ প্রকাশ্যে এলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে চীন সাগরে থাকা ওই দ্বীপটিতে বিমান ঘাঁটি নির্মাণ করেছে। চীন দাবিকে ঘিরে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনাম প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে। দ্বীপটি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি সামুদ্রিক সংঘাত চলছে। এর আগে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রেলীয় যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপানের একটি যৌথ নৌমহড়া চলাকালে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিতর্কিত দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। যদিও অপরিকল্পিত এই মহড়ায় বিদেশি যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি নিরাপদ ও পেশাদার উপায়ে সামলে নেওয়া হয়েছিল। লেবাননে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গত ৪৮ ঘন্টায় ২৯ বার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলি বিমান। লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বিমান লেবাননের আকাশে ২০ বার ও শনিবার ৯ বার অনুপ্রবেশ করেছে। লেবানিজ সেনাবাহিনী বলছে, সব লঙ্ঘনগুলো ছিল বিজ্ঞপ্তিযুক্ত ফ্লাইট ফরম্যাট। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রুবাহিনী দক্ষিণ হুলা প্রদেশে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোন বিমান উড়িয়েছে, তবে এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তুর্কি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কয়েক মাস ধরে ভূমি, আকাশপথ ও জলসীমা লঙ্ঘন নিয়ে লেবানন ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে। আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রিস। দেশটির বন্দর শহর তুরস্কের পতাকা পোড়ানো হচ্ছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গ্রিস কর্তৃপক্ষ জনগণকে উস্কে দিয়েছে, পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসাই বলেছেন, আমরা গ্রিসের সরকার ও সংসদ সদস্যদের ঘৃণাজনক বিবৃতির প্রতিবাদ জানাচ্ছি।
তারা জনগণকে উস্কে দিচ্ছেন এবং বন্দর শহর থোলাসিলুনিকিতে আমার মর্যাদাপূর্ণ পতাকা পোড়ানোর অনুমতি দিচ্ছেন। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদ হিসেবে চালু হয় আয়া সাফিয়া। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এখন আয়া সাফিয়াকে জুমার নামাজে অংশগ্রহণ করেন। সে সময় গ্রিস জুড়ে চার্চগুলোতে শোকের ঘণ্টা বাজানো হয়। এর প্রতিক্রিয়ায় তুরস্ক বলেছে, আয়া সাফিয়া নামাজের জন্য উন্মুক্ত হওয়ার প্রতিক্রিয়া দেখানোর অজুহাতে গ্রিস আবারও ইসলাম ও তুরস্কের প্রতি তার শত্রুতা প্রদর্শন করেছে। ভারতে শনিবার একদিনে নতুন করে আরও ৪৮,৬৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শনিবারের পরিসংখ্যান নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৮৫,৫২২। কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৫ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২,০৬৩ জনে। আক্রান্তের মধ্যে ৮,৮৫,৫৭৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৬৩.৯১%। গত ৩ সপ্তাহে এক লাফে প্রায় দ্বিগুণ বেড়েছে সংক্রমণ। পরপর ৪ দিনে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় ৪৫,০০০-এরও বেশি। এদিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভারতীয় বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্যান্ডিডেটের মানবদেহে পরীক্ষার প্রথম ধাপ শুরু হয়েছে। শুক্রবার ৩০ বছরের এক ব্যক্তির দেহে তা প্রয়োগ করা হয়। হায়দার ভিত্তিক ভারত বায়োটেক করোনার এই ভ্যাকসিন ক্যান্ডিডেট উদ্ভাবন করেছে। এটির নাম কোভ্যাক্সিন। এতে জড়িত আছে দেশটির ICMR ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। সম্প্রতি কোভ্যাক্সিন মানবদেহে পরীক্ষার অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রকের অধিদপ্তর DGCI। AIIMS এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডক্টর সঞ্জয় রায় জানান, ইতিমধ্যে ৩৫০০-এর বেশি স্বেচ্ছাসেবক কোভ্যাক্সিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে অন্তত ২২ জনকে যাচাই করা হচ্ছে। তিনি বলেন, ২ দিন পরীক্ষা করা দিল্লির এক বাসিন্দা প্রথম স্বেচ্ছাসেবী হয়েছেন। তার স্বাস্থ্য ও বয়স স্বাভাবিক। সঞ্জয় রায় বলেন, শুক্রবার দুপুর ১টা ৩০ তাকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ২ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ৭ দিন অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সিচুয়ান প্রদেশের চেংডুতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কনসুলেট ছাড়তে প্রস্তুত কর্মীরা। বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারি সহ নানা বিষয় নিয়ে গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হিউস্টনের চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীন শুক্রবার সিয়াচুন প্রদেশে মার্কিন কনসুলেট বন্ধ করার নির্দেশ দেয়। পাল্টাপাল্টি কনসুলেট বন্ধের নির্দেশে সেই বিরোধে চরমে ওঠার প্রমাণ দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চেংডুতে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনের ভেতর থেকে দেশটির প্রতীক নামিয়ে ফেলা হয়েছে। কর্মীরাও চলে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। কনসুলেট প্রাঙ্গণে ৩টি বড় ভ্যান প্রবেশ করতেও দেখা গেছে বলে জানায় রয়টার্স। পুলিশ কনসুলেট প্রাঙ্গণের বাইরে অবস্থান নিয়েছে এবং সেটির সামনে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। চেংডু কনসুলেট বা বেইজিংয়ের রাষ্ট্রদূতের দূতাবাস থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করেও তাদের সাড়া পাওয়া যায়নি। ওয়াশিংটনের অভিযোগ, মেধাস্বত্ব চুরি করতে চীন সরকার তার দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে। চীনা নাগরিকরা ভিসা আবেদনের প্রকৃত পরিচয় বা চীনের সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্কে তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এমনকি চীনা সেনাবাহিনীর বিজ্ঞানীদের গবেষণার নামে যুক্তরাষ্ট্রের পাঠানোর পরিকল্পনা করছে। অভিযোগ, গত মঙ্গলবার হিউস্টনে চীনা কনসুলেটের বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। কনসুলেট বন্ধের জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়। শুক্রবার বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরপরই একদল লোককে হিউস্টনের চীনা কনসুলেটের প্রাঙ্গণের পেছনের দরজা দিয়ে জোর করে ভেতরে প্রবেশ করতে দেখা যায়, যাদের দেখে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা বলে মনে হয়েছে বলে জানায় রয়টার্স। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, এটা আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। চীন এর জবাব দেবে, যদিও কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কিছু জানানো হয়নি। টেক্সাসের অস্টিনে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ চলার সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। শনিবার যখন প্রায় ১০০ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন, তখনই কয়েক রাউন্ড গুলি ছুড়ে এক অজ্ঞাত ব্যক্তি। এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণ বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় ২ মাস ধরে বিক্ষোভ চলছে। গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।
শনিবার টেক্সাসের অস্টিনে জড়ো হন বিক্ষোভকারীরা। হাত মুষ্টিবদ্ধ করো, চালাও লড়াই, এই স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিক্ষোভের সেই দৃশ্য ফেসবুকে লাইভ করা হচ্ছিল। সেখানে ধারণকৃত ফুটেজ থেকে দেখা গেছে বিক্ষোভ চলার সময় হঠাৎ করে কয়েকটি গুলি শব্দ শোনা যাচ্ছে। অস্টিন পুলিশ ও জরুরি চিকিৎসা সেবা বিভাগ টুইটারে জানিয়েছে ওই গুলি ছোড়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এই ঘটনায় আর কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একটি রাইফেল ছিল আর তার গুলিতে নিহত হওয়া ব্যক্তি নিজের গাড়িতে বসা ছিলেন। বিক্ষোভকারীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি শিকাগো সহ দেশটির বড় বড় শহর ও অঙ্গরাজ্যগুলিতে ফেডারেল পুলিশ ও সেনা পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছেন। তার দৃষ্টিতে বিক্ষোভকারীরা সন্ত্রাসী ও লুটেরা। বিক্ষুব্ধরা দাস ব্যবসার সঙ্গে জড়িত ও অন্য অনেক ঐতিহাসিক ব্যক্তির মূর্তি ভাঙতে থাকায় ট্রাম্প তাদেরকে 10 বছরের কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন।